অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীন। ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, মমতার অভিনন্দন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থী অপামর জনতার সতর্ক পাহারা অব্যাহত। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সহিংসতা রোধে পাড়া মহল্লায় গড়ে তোলা হয়েছে প্রতিরোধ কমিটি। এবং দুটি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে ম্যাচ খেলতে আজ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ এ দল। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ঐশ্বর্য খিসা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আওতাধীন মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাছাড়া আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকালে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস বৃষ্টির মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 3 বাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, 3 বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে অন্য উপদেষ্টাগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও শ্রদ্ধা নিবেদন করেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যগণ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অন্য উপদেষ্টাগণের সাথে তিনি আবারও শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে গতকাল রাতে তরুণদের দেখানো পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ গ্রহণ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস শপথনামায় স্বাক্ষর করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পরপরই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টার মধ্যে ১৩ জন। তারা হলেন সালেউদ্দিন আহমেদ, ড আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, আফম খালিদ হাসান, ফরিদা আক্তার, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। বাকি ৩ জন উপদেষ্টা বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক ই আজম ঢাকার বাহিরে থাকায় তারা আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তারা পরবর্তীতে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, বিচারপতি, ৩ বাহিনীর প্রধানগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কূটনৈতিক বৃন্দ, মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল সাংবাদিকদের একথা বলেছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন
লা ফাভে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথিউ মিলার। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় ড মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড ইউনূসকে শুভেচ্ছা জানান তিনি। পোস্টে মোদী লেখেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। মোদী বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর ড মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বিশ্বখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে রয়েছে বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, এপি, দ্য ডন সহ সকল বিখ্যাত গণমাধ্যম। আফরিন জাহানের প্রতিবেদন। 8 আগস্ট 2024 দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শপথ গ্রহণের অনুষ্ঠানটির সংবাদ প্রকাশ করেছে বিশ্বের সকল নামকরা গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস লিখেছে, ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নিলেন। সংবিধানকে সমুন্নত রাখা, সমর্থন ও রক্ষা করার অঙ্গীকার করেছেন তিনি বলে জানিয়েছে বিবিসি। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরো জীবন বৃত্তান্ত তুলে ধরে প্রতিবেদন করেছে। কাতারের সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা বলছে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বড় চ্যালেঞ্জ। নোবেল বিজয়ী শান্তি ফিরিয়ে আনবেন, অর্থনীতি পুনরুজ্জীবিত করবেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করবেন বলে আশা করা হচ্ছে বলে লিখেছে গণমাধ্যমটি। এদিকে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, নোবেল বিজয়ী ইউনূস বাংলাদেশের দায়িত্ব নিলেন, কলহ বিধ্বস্ত দেশকে সুস্থ করার আশাবাদ ব্যক্ত করেছেন। আমেরিকার বিখ্যাত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি তাদের সংবাদের শিরোনাম করেছে, অন্তর্বর্তীকালীন নেতা মোহাম্মদ ইউনূস বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে, মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিলেন, সহিংসতা বিধ্বস্ত দেশে শান্তি ফিরিয়ে আনতে চাইছেন। অন্যদিকে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন লিখেছে, বাংলাদেশের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন। এছাড়া বিশ্বের প্রায় সব গণমাধ্যমেই এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের কথা। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। নতুন সরকারের কাছে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে নতুন সরকার। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের পথচলাকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলছেন, এখন প্রয়োজন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত হোক, সৎ ইচ্ছা নিয়ে এগিয়ে যায়, তার আমি মনে করি প্রত্যেক সেক্টর থেকে দুর্নীতিমুক্ত করতে পারবে। প্রত্যাশা করি যে মানুষের যেটা সবার যে মনের আকাঙ্ক্ষা সেটা যেন পূরণ হয়। নতুন সরকারের কাছে আমাদের চাওয়া সকলের এটাই যে গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা করা এবং যেই সেক্টরগুলোতে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি আছে সেগুলো একটু নিয়ন্ত্রণ করা। দীর্ঘ আন্দোলনের পর যে বিজয় অর্জিত হয়েছে তাকে সমুন্নত রাখতে জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেবে সরকার, এমন প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আমাদের যে দাবি তার কাছে আমাদের দেশটা যেন সুন্দর থাকে, সবসময় সুন্দর থাকে, প্লাস হচ্ছে আমরা দেশের মানুষের জন্য শান্তিতে বসবাস করতে পারি। দ্রব্যমূল্যের দামগুলো কমাতে হবে, শিল্প প্রতিষ্ঠানগুলো বাড়াতে হবে, আবার এই যে সন্ত্রাস মুক্ত করতে হবে, এই প্রত্যাশা আমার। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনুক, আমরা যে সুন্দরভাবে চলতে পারি। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি উন্নত, আধুনিক, সুখী, সমৃদ্ধ দেশ। প্রতিফলন ঘটবে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার, এমনটাই চাওয়া সর্বস্তরের মানুষের।
শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সারা দেশের জনজীবন এখন স্বাভাবিক। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ দোকানপাট, শপিং মল। স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কাজ করছে আনসার বাহিনী সহ শিক্ষার্থীরা। সহায়তা করছে স্কাউটস ও বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্যরা। জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সীমা শারমিন। নোয়াখালীতে বিভিন্ন রাস্তা ও ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানবাহন নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। নাটোরে স্বাভাবিক হয়েছে জনজীবন, কর্মস্থলে যাচ্ছে মানুষ। শহরে শৃঙ্খলা ফেরাতে আনসার সদস্যের সাথে যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যরা। সকল ধরনের অস্থিতিশীলতা কাটিয়ে গোপালগঞ্জের জনজীবন এখন স্বাভাবিক। সড়ক ও মহাসড়কে চলাচল করছে আন্তজেলা ও দূরপাল্লার যানবাহন। খোলা থাকছে খাদ্যপণ্যের দোকান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। নেত্রকোনায় সর্বত্র যানবাহন চলাচল, দোকানপাট ও ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এদিকে ঝালকাঠির রাস্তাঘাটে বেড়েছে মানুষের উপস্থিতি। খুলতে শুরু করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। টাঙ্গাইল জেলার সর্বত্র স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সব শ্রেণী পেশার মানুষ নিজ নিজ কর্মে ফিরছেন। সিরাজগঞ্জে যানবাহন ও মানুষের চলাচল এখন স্বাভাবিক। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। অন্যদিকে বগুড়ায় শহরের রাস্তাগুলোর পরিচ্ছন্নতা ইতোমধ্যে ফিরিয়ে এনেছে ছাত্ররা। সেনা টহলের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। মাদারীপুরে পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে। মৌলভীবাজারে ট্রাফিক ব্যবস্থাপনা, মন্দির ও সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘর সুরক্ষায়, পাহারা এবং মানুষের জানমাল রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা। এছাড়াও সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে শ্রমিকরা স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগদান করতে পারছে। সড়কে বাড়ছে যানবাহনের ব্যস্ততা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দিনরাত মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। ঝালকাঠিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধে এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা। গত 3 দিন ধরেই রাত 10টা থেকে সকাল পর্যন্ত মন্দির সহ জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ছিল কড়া পাহারা। কোনো সন্ত্রাসী সুযোগ সন্ধানী গোষ্ঠী যেন ধর্মীয় উপাসনালয়ে কোনো অপ্রীতিকর ও সহিংস ঘটনা না ঘটাতে পারে, এজন্যই এই উদ্যোগ। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে কুষ্টিয়ার জনগণ। নতুন এই বাংলাদেশে যেন ধর্মীয় উস্কানি সৃষ্টি করতে না পারে তা প্রতিহত করতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন রাতে মন্দিরগুলো পাহারা দিচ্ছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা প্রতিহত করতে বগুড়ায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে স্থানীয় এলাকাবাসী। পারস্পরিক সম্প্রীতি ধরে রাখতে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে সারা রাত মন্দিরের নিরাপত্তা বজায় রাখছে। ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং উপাসনালয়ে যাতে কেউ কোনো ধরনের ধ্বংস চালাতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সাথে লুটপাট ও হামলা ঠেকাতে কাজ করছেন সংগঠনগুলো। প্রতিদিন নগরীর বিভিন্ন মন্দির সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত পাহারা দেওয়া হচ্ছে। নরসিংদীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাসাবাড়ি পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও নেতাকর্মীরা। সিরাজগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রাতে এবং দিনে জেলার বিভিন্ন মন্দিরগুলোতে এরকম দৃশ্য দেখা যায়। মাইকিং করে নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন। রাজধানী ঢাকা সহ সারা দেশের পথে পথে সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরা। আজ সাপ্তাহিক ছুটির দিনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ ছিল না ছাত্রছাত্রীদের কর্মোদ্যম। শুধু সড়কের শৃঙ্খলা রক্ষায় নয়, এর পাশাপাশি তারা হাত বাড়িয়েছে নগরের পরিষ্কার পরিচ্ছন্নতায়। আরেফিন মাসুদের প্রতিবেদন।
গত কদিন থেকেই রাজধানী ঢাকার পথের এই চিত্র কারোরই অজানা নয়। গুরুত্বপূর্ণ সড়ক সহ পুরো মহানগরী জুড়েই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ না থাকলেও তরুণ সমাজের এই স্বেচ্ছা উদ্যোগের ফলে সড়কে নেই বিশৃঙ্খলা, আর এ কদিনেও দক্ষ হয়ে উঠেছে তারা। এইটুকু বুঝতে পারছি এতদিনে যে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ যদি শক্ত হাতে করা যায়, বিনা দুর্নীতিতে করা যায়, তাহলে খুব সুন্দরভাবে নিরসন করা সম্ভব। রাস্তার মধ্যে এখন কোনো পুলিশ নেই, কোনো আইন শৃঙ্খলা নেই। শিক্ষার্থীরা এখন চাচ্ছি যে রাস্তাটাকে নতুন করে শুরু করতে। এর আগে যত প্রচুর পরিমাণ ট্রাফিক জ্যাম ছিল এখন কিন্তু অনেকটা কমে আসছে। এটা কিন্তু আগের থেকে বেশ কমে আসছে যদি আপনারা যে লক্ষ্য করে থাকেন। কেবল মোড়ে মোড়েই নয়, কোনো কোনো পথে ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লেন মেনে পথে চলাচল সহ ব্যক্তিগত গাড়িতে সিট বেল্ট ব্যবহার ও বাইকার এবং সহযাত্রীকে হেলমেট ব্যবহারে তাগিদ দিচ্ছে তরুণরা। সড়কের শৃঙ্খলাই শুধু নয়, নগরীকে পরিচ্ছন্ন রাখতেও হাত বাড়িয়ে দিয়েছে এই তরুণরা। আমাদের দেশ যদি অপরিষ্কার থাকে আমাদের জন্যই ক্ষতি এটা। তো আমরা সবাই মিলে নামছি, এখন আমরা সব জায়গায় পরিষ্কার করছি। আমরা একটা স্টুডেন্ট, আমাদের নিজের থেকে শহরটা ক্লিন রাখা উচিত। আমাদের এখানে কোনো ডাস্টবিনের ব্যবস্থা নাই, তবে এখানে ওইখানে ময়লা ফেলানো হচ্ছে। এই জন্য আমরা চাই মানুষ এই ব্যাপারে একটু সতর্ক হোক। এর পাশাপাশি রাজধানীর পাড়া মহল্লা সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা রক্ষা ও চাঁদাবাজি ঠেকাতে দিন-রাত অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে তারুণ্যের শক্তি। আমরা রাতে দিনে চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো শৃঙ্খলা ব্যাঘাত না ঘটে, প্লাস যেখানে ডাকাতি হচ্ছে, প্লাস চাঁদাবাজিগুলো হচ্ছে, ওগুলো আমরা যথাযথ চেষ্টা করছি। আমরা অনেক রাত জেগে আমরা পাহারা দিচ্ছি যেন কোনো ডাকাতি বা চুরি হয় না হয়। রাতে যে ডাকাত হচ্ছে, লুটপাট হচ্ছে, এগুলা নিধনের জন্য আমরা সবাই এগিয়ে আসছি। আমি আহ্বান করব সাধারণ জনগণদের যেন তারাও আমাদের আহ্বানে আমাদের সাথে সম্পৃক্ত হয়। শৃঙ্খলা ও নিরাপত্তায় শিক্ষার্থীদের এ সকল স্বেচ্ছা উদ্যোগকে নতুন আগামীর আশা জাগানিয়া বার্তা হিসেবে দেখছেন নগরবাসী সহ সারা দেশের মানুষ। আরেফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। যে কোনো সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধ নগরবাসী। পাড়া মহল্লায় গড়ে উঠেছে প্রতিরোধ কমিটি। রাজধানীর অলিগলি ঘুরে আরো জানাচ্ছেন রোজিনা রোজি। সরকার পতনের পর আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না থাকায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে আগুন দেওয়া সহ ঘটে ডাকাতির মতো ঘটনা। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ছাত্রদের পাশাপাশি মাঠে নামে সর্বস্তরের মানুষ। রাজধানীর অলিগলিতে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে নেওয়া হয় নানা ধরনের সামাজিক উদ্যোগ, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের এই এলাকাটা শান্তশিষ্টভাবে এলাকা আছে, কোনো প্রবলেম নাই। এখন আমরা সবাই সচেতন আছি, এলাকায় সবাই চেক দিচ্ছি। এলাকাবাসী রাত হলে আমরা একটু পাহারা দিই, সবাই মিলে সবাই একসঙ্গে কাজ করতেছি। আমরা নতুন সরকার এসে পরিস্থিতিটা খুব শৃঙ্খলা ভালো দেখা যাচ্ছে, আরো ভালো হবে ইনশাআল্লাহ। এখন তো একটু ভালো দেখাচ্ছি, আল্লাহর রহমতে আরো ভালো হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় আতঙ্ক কমতে শুরু করেছে নগরবাসীর। দ্রুতই এই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। মায়ের মন্দিরে এসে তো আতঙ্ক বা আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা একটা নিরাপদ নির্ভয় জায়গা। নরমালের দিকে যাচ্ছে আশা করছি, কারণ যেহেতু নতুন সরকার বসছে এখন স্বাভাবিক হচ্ছে, অনেকটাই স্বাভাবিক হচ্ছে। এখন তো আর ভয় লাগে না। এখন পুলিশ যদি যার যার ডিউটিতে স্টেশনে চলে যায় তখন একদম নরমাল হয়ে যাবে। চলমান এই সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মনে করেন রাজধানীবাসী। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। আজ সকালে সীমিত পরিসরে শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও থানার কার্যক্রম। এ সময় সেনাবাহিনীর 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলেছে সেনাবাহিনী। তারা কথা দিয়েছেন থানায় কোনো প্রকার হামলা হবে না। পুলিশ কর্মকর্তারা জানায়, পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে। প্রায় 40 জন সদস্য ইতোমধ্যে যোগ দিয়েছেন। থানা জনগণের, পুলিশও জনগণের। সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে জনগণের আবারও আস্থার জায়গা নিতে আহ্বান জানান তারা। ডিএমপির তেজগাঁও ডিভিশনের 6টি থানার মধ্যে 3টি থানার কার্যক্রম শুরু করার চেষ্টা করা হচ্ছে। এ সময় থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজারে সরবরাহ বাড়ায় কিছু কিছু নিত্যপণ্য মূল্য আগের চেয়ে কমেছে। এদিকে দরের স্বাভাবিকতা ফেরাতে বাজারে সক্রিয় আছে শিক্ষার্থী টিম। বদলে যাওয়া বাস্তবতায় সামনের দিনগুলোতে বাজার সিন্ডিকেট বা মূল্য কারসাজি চক্র যাতে
মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই লক্ষ্যে এখন থেকেই জোরালো পদক্ষেপ বহাল রাখা জরুরি বলছেন বাজার সংশ্লিষ্টরা। শাহেদ জাহিদের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কারফিউ ঘিরে যান চলাচলে কয়েকদিনের অচলাবস্থা কেটে গেছে। সারা দেশে পরিবহন ব্যবস্থায় স্বাভাবিকতা ফেরায় বাড়ছে পণ্য সরবরাহ, কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। সবজি, সেই সাথে ডিম ও মুরগির দামও কমে এসেছে অনেকটাই। বিক্রেতারা জানান, মঙ্গলবার থেকে ডিম সরবরাহ আবার ঠিক হয়েছে, তাই দাম আগের জায়গায় নেমে এসেছে। ডিম কিনতাম এর আগে 80 টাকা, 180 টাকা দর্জন, আজকে কিনলাম 150 টাকা। মাঝখানে একটু সিন্ডিকেট ঢুকে গেছে, এখন একটু সিন্ডিকেটটা ভাঙছে। এদিকে পরিবহন সংকটের কারণে মোটা ও সরু চাউলের দামও কেজি প্রতি 2-1 টাকা বেড়েছিল, এখনো সেই দামেই বিক্রি হচ্ছে। অভিজ্ঞতার ভাষ্য, পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে প্রধানত ব্যবসায়ীদের সিন্ডিকেট দায়ী ছিল। এখন সেটা ভেঙে পড়ায় আগের চেয়ে দাম অনেকটা কমে আসতে শুরু করেছে। কোনো দলীয় কোনো প্রভাব নেই, কারোর পক্ষে কোথাও না কোনো প্রভাব নেই। এই কারণে আশা করি ইনশাল্লাহ হয়তোবা একটা কিছু হয়তো আমরা ভালো একটা সুফল পাবো। আমার মনে হয় যে এই সরকার আমূল অন্তত এই অন্তর্বর্তী সরকার আমরা সিন্ডিকেট কেউ করতে পারবে না, করার সাহস পাবে না, কারণ এরা কেউ তোয়াক্কা করবে না। বিদ্যমান বাস্তবতায় সিন্ডিকেট অস্তিত্বহীন বলা চলে, তাই দাম আরও কমবে আশা ভোক্তাদের। এই রকম ইতিবাচকতা ধরে রাখতে নতুন কোনো পক্ষ যেন ফের পরিবহন চাঁদাবাজি শুরু করতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে ভাষ্য নাগরিক সমাজের। বাজারে বাড়তি পণ্যমূল্যের একটি বড় কারণ সরবরাহ সংকট। এখন পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়ায় কেটে যাচ্ছে এই সমস্যা। সেক্ষেত্রে সবাই আশাবাদী, সামনের দিনগুলোতে কঠোর ব্যবস্থা আরোপের মধ্য দিয়ে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি প্রতিপক্ষ ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামলা হ্যারিসের সঙ্গে সেপ্টেম্বর মাসেই 3টি নির্বাচনী বিতর্ক করতে রাজি। এ ব্যাপারে এখন হ্যারিসের প্রচার শিবির থেকে জবাব পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। ট্রাম্প গতকাল ফ্লোরিডা রাজ্যে এক সংবাদ সম্মেলনে একথা জানান। ট্রাম্প বলেন তিনি ফক্স নিউজের সঙ্গে 4 সেপ্টেম্বরে, এনবিসির সঙ্গে 10 সেপ্টেম্বরে এবং এবিসি নিউজের সঙ্গে 25 সেপ্টেম্বরে বিতর্ক অনুষ্ঠানে রাজি হয়েছেন। তিনি আশা করেন কামলা হ্যারিসও এই বিতর্কে অংশ নিতে রাজি হবেন। তবে বিতর্কের স্থান কোথায় হবে এবং সেখানে দর্শক শ্রোতা থাকবে কিনা সে ব্যাপারে ট্রাম্প কিছুই জানাননি। ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন খারাপ করার পর তার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় এসেছেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস। ফলে নতুন করে তার সঙ্গে বিতর্ক হতে চলেছে ট্রাম্পের। এবারে খেলার খবর। 2টি 4 দিনের ম্যাচ এবং 3টি ওয়ানডে ম্যাচ খেলতে আজ সকালে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ এ দল। বাংলাদেশ এ দল সকাল 10:55 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। কাতারে দীর্ঘ সময় ট্রানজিট শেষে আগামীকাল সকালে তাদের পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তান এ দলের বিপক্ষে 4 দিনের ম্যাচে বাংলাদেশ এ দলের নেতৃত্বে আছেন এনামুল হক বিজয়। সাদা পোশাকের 4 দিনের ম্যাচ দুটি শুরু হবে 13 ও 20 আগস্ট, আর 3টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 26, 28 ও 30 আগস্ট। প্যারিসে চলমান অলিম্পিক গেমসে পদক তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত জিতেছে 30টি স্বর্ণ, 38টি রৌপ্য ও 35টি ব্রোঞ্জ পদক। 29টি স্বর্ণ, 25টি রৌপ্য ও 19টি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চীন। 18টি স্বর্ণ, 14টি রৌপ্য ও 13টি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের 3-এ রয়েছে অস্ট্রেলিয়া। আর 14টি স্বর্ণ, 19টি রৌপ্য ও 21টি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের 4-এ অবস্থান ফ্রান্সের। 13টি স্বর্ণ, 17টি রৌপ্য ও 21টি ব্রোঞ্জ পদক নিয়ে 5-এ আছে গ্রেট ব্রিটেন। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন।
নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীন। ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, মমতার অভিনন্দন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থী ও আপামর জনতার সতর্ক পাহারা অব্যাহত। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সহিংসতা রোধে পাড়া মহল্লায় গড়ে তোলা হয়েছে প্রতিরোধ কমিটি। এবং 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে ম্যাচ খেলতে আজ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ এ দল। দুপুরের সংবাদ শেষ হলো। খোদা হাফেজ।